আমার কাছে ছোটবেলায় শুনেছিলাম বাংলাদেশের কথা। বাংলাদেশ নাকি শস্য শ্যামল সবুজে ভরা, নদ নদী খাল বিল সবেতে ভরা সুন্দর ভরপূর্ণ একটা সোনার বাংলা। এই গল্পগুলো যখন ঠাম্মার মুখে শুনতাম তখন বাংলাদেশে যাবার কথা খুব ইচ্ছে হতো। যেহেতু বাংলাদেশে আমাদেরও রিলেটিভ এখনও রয়েছে, তাই ছোটবেলা থেকে বাংলাদেশে যাওয়ার আলাদাই একটা অনুভূতি ছিল, ইচ্ছে ছিল। কিন্তু কোথাও গিয়ে এই ইচ্ছেটা মনে হয় আস্তে আস্তে আমাদের মরেই যাচ্ছে। কেননা বাংলাদেশকে আমরা শস্য শ্যামলে ভরা শুধু সুন্দর একটা প্রকৃতির দেশ বলে জানি না, সেখানে মানুষগুলো খুব আন্তরিক হয়, এটাও আমরা জানতাম। কিন্তু এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে তো আমরা চিনতেই পাচ্ছি না। এতটা হিংস্র হয়ে উঠেছে বাংলাদেশ, এটা ভাবা যায় না। একদমই আমাদের পরিকল্পনার বাইরে। আমাদের প্রতিবেশী দেশ যে বাংলাদেশ, আমাদের শুধু প্রতিবেশী দেশই না, সব থেকে কাছের মানুষ হিসাবেও বাংলাদেশের মানুষকে আমরা জানি। কারণ বাংলাদেশে শুধুমাত্র আমাদের এখনও আত্মীয় স্বজনরা নেই, বাংলাদেশের মানুষগুলো খুব আন্তরিক। কিছুদিন ধরে বাংলাদেশের সম্পর্কে যা শুনছি বা দেখছি তাতে অবাক হওয়া ছাড়া কিছু করার নেই। কারণ আমি বাংলাদেশে সব মানুষদের কথা একদমই বলবো না, কারণ সবাই খুব ভালো মানুষ, আমি সেটা জানি। যার দেশ তার কাছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে তার দেশই। আমি তাদের নিয়ে কিছু বলছি না, কিন্তু ছাত্রদের নিয়েও কিছু বলবো না। ছাত্ররা তো নিজেদের দাবির জন্য আন্দোলন করেছিল, কিন্তু সেটার সুযোগ হয়তো কোথাও গিয়ে বাইরের মানুষরা নিচ্ছে। সবার কাছে দেখছি স্বাধীন হয়েছে নাকি বাংলাদেশ, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের এখনও স্বাধীন হয়েছে। বাংলাদেশ যেন স্বাধীনতা থেকে অনেক আরও দূরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এটা যদি দয়া করে থামানো হয় তাহলে হয়তো সুন্দর একটা দেশ এবং সুন্দর মানুষগুলো বেঁচে যাবে। ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করব, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর এই রকম একটা পরিবেশ থেকে তারা তাড়াতাড়ি বেরিয়ে আসুক। তবে একটা জিনিস বড্ড খারাপ লাগছে, এই যে বাইরের মানুষগুলোর জন্য এরকম বাংলাদেশে এত একটা খারাপ পরিস্থিতি আসছে, তার জন্য কিন্তু আমাদের হিন্দু সমাজের খুব প্রভাব পড়ছে। আমাদের হিন্দুদের যে আর্তনাদ যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, হিন্দু পরিবারদের মারধর করা, তাদের মন্দির ভাঙা, বিশেষ করে জগন্নাথ মন্দির যখন ভেঙেছে বা আগুন ধরিয়ে দিয়েছে, সেই দৃশ্যটা দেখার পর না কোথাও চোখের কোণায় জল চলে এসেছিল। কারণ আমরা তো জগন্নাথ দেবকে শ্রেষ্ঠ মানি, তাই জগন্নাথ দেবের মূর্তি পুড়িয়ে দেওয়া বা দুর্গা মূর্তি পুড়িয়ে দেওয়া এটা খুবই কষ্টকর একটা বিষয়। এটা দেখে খুবই খারাপ লাগছে আমাদের। কেন মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ আছে? এটাকে সবাই দূর করে একটা সুন্দর আবার বাংলাদেশ তৈরি হোক, এটাই আমরা সবসময় কাম্য করি। কাজী নজরুল ইসলাম তিনিও একজন মুসলমান কবি ছিলেন। তিনিই লিখে গেছিলেন একে বিনতে দুটো কিশুন। এই কবিতাটি আমাদের এখনও মনে আছে আর মুখে মুখে থাকে। তাহলে কিসের হিন্দু আর মুসলমানের এত হিংসা বিদ্বেষ? হিন্দু কিংবা মুসলমান ভাই বোনদের রক্ত দেখে কেউ বলতে পারবে কোনটা হিন্দুর রক্ত কোনটা মুসলমানের রক্ত? তাহলে মানুষ কেন এরকম করে? সকলে একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে সুন্দর একটা পরিবেশ থাকবে, এটাই তো সবার কাম্য, তাই না? তাই সবার মন থেকে যাতে হিংসা তাড়াতাড়ি দূর হয়, এটাই সব ভগবানের কাছে প্রার্থনা আমাদের। আর বাংলাদেশের সকল আমার ভাই বোন, দিদি, বন্ধু, দাদা ভাই সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থেকো, তোমরা ভরসা রেখো ভগবানের প্রতি, তোমাদের আল্লাহর প্রতি, একদিন সব ঠিক হয়ে যাবে। আর আমরাও ভারত থেকে সবাই একদম মন থেকে প্রার্থনা করছি যাতে তোমাদের বাংলাদেশ কেন, ওটা আমাদেরও বাংলাদেশ, যেন ভালোভাবে সুস্থভাবে একদম আগে সেই পুরনো সুন্দর শস্য শ্যামল ভরা সোনালি একটা বাংলাদেশে পরিণত হোক। তবে সবশেষে আবারও একটা কথা বলবো, আল্লাহ আর ভগবান সবাই এক, তাই প্লিজ দয়া করে এরকম যাতে আর কিছু না হয়। সেটা যদি হয় তাহলে খুব খুশি হব যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, দুর্গা মন্দির, এরকম অনেক মন্দির বলো, অনেক জীবন বলো, অনেক গায়ক নায়ক অনেকে মারা গেছে, তাদের যেন এরকম অসহায় অবস্থা না হয়। যে অসহায় পরিবারগুলো আর্তনাদ শুনতে পাচ্ছি যে হিন্দুদের, সেই জিনিসগুলো যাতে বন্ধ হয়, এটাই শুধু কাম্য করব। আমার মনে অনেকগুলো কথা ছিল, তাই তোমাদের কাছে এইটুকু আমি তুলে ধরলাম। যদি কারো খারাপ লেগে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি।
কিছু বলো আমাকে কমেন্টে যদি খারাপ লেগে থাকে, আর যদি আমি মনে হয় ঠিক বললাম তাহলেও বলো। তো দেখো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমরা সামনে দেখে নিয়েছো, যেটা আমি কথা বলার মাধ্যমে তোমাদের বলতে পারিনি। তবে আজকে না শাপলা করেছি, তোমাদের দাদাভাই আজকে শাপলা এনেছিল। আর ওই যে শাপলার ফুলগুলো দেখলে, ওগুলো দিয়ে না পরের দিন বড়া করব। শাপলা ফুলের বড়াগুলো ভীষণ ভালো লাগে খেতে। যখন করব চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করে। আর ওই যে মাছ ভাজা দেখলে ছেলের একটু ভাত খেতে ইচ্ছা করে, তাই একটু গরম ভাত দিয়ে মাছের তেল দিয়ে একটু মাছ ভাজা দিয়ে দিলাম। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছের ঝোলটা না খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আজকে তো একটু পেঁয়াজ দিয়ে করেছি, তবে ভালো লাগে জানো তো এই মাছ। তবে জানো তো, আমি না মাছের পিস করে আনলে আর মাছ চিনতে পারি না, জানি না কেন। এটা আমি ইচ্ছা করেই হয়তো চিনতে চাই না বলে পারি না, তবে আমার মনে হয় না চেনার দরকার আছে, খাওয়া নিয়ে দরকার। মজা করলাম গো, সত্যিকারে আমি না ভুলেই যাই কোন মাছটাকে কোনটা বলে। গোটা মাছ হলে বলতে পারি, কারণ পড়াশোনা তো করেছি, এটুকু তো জানবই। কিন্তু তা বলে না, কাটা যেয়ে মানে মাছ যখন কেটে আনি আর বুঝতে পারি না ওটা কী মাছ। এইটা আমার একটা ভীষণ প্রবলেম ছোটো থেকেই। তো যাই হোক, মাছ খাওয়া নিয়ে কথা, জেনে আর লাভ কি, ভালো লাগে এটাই যা। ছোটোবেলায় তো মাছ খেতাম না, কিন্তু বড় হয়ে না, মানে বিয়ের পর স্পেশালি মাছটা ভালো খাই, তাও ছেলে হওয়ার পর। তার আগেও খেতাম না, তাই নিয়ে শ্বশুরবাড়ির বাপের বাড়িতে অনেক কথা শুনেছি যে কিছু খায় না। তো যাই হোক, এখন তো ঘরণী হয়েছি, সবটাই অভ্যাস হয়ে গেছে। তো মাছের ঝোলটা শেয়ার করেছি, আর না আমি শাপলাটা শেয়ার করতে ভুলে গেছি। তো চলো, এখানে দেখো কি পার্সেল এসছে। আমার না নেক্সট একটা শ্যুট করার ইচ্ছা আছে, অনেক দিন ধরেই ক্যামেরাম্যান আর আমি বলে আছি করব। তবে ভাই বলছিল, দিদি তুমি সব রেডি করো, তারপরে আমাকে জানিও। তো মডেল খুঁজছি, মডেল না এখনও পাইনি, কিন্তু শাড়িটা আমি অর্ডার করে নিয়েছি। কিছু কিছু জিনিস না আমি কিনে রাখি, কারণ কোন সময় কোন দরকার হয়, যেহেতু কাজটা আমার সব সময় থাকে, তাই সব সময় যে আমি রেন্টে নেব সেটা একদমই ভালো লাগে না। হ্যাঁ, যেটা রেন্টে নেওয়ার অবশ্যই সেটা নিয়ে কাজ করি, কিন্তু যেটুকু কিনে রাখা দরকার সেটুকুও রাখি, কারণ কখন কোনটা মন চাই শ্যুট করতে, তাই কিন্তু কিনে রাখি। তোমরা কেমন হয়েছে সেইটা বলো, আর এটা দিয়ে কী লুক করবো সেটা তোমরা জানতে পারবে। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেলাম দিদিবাড়ির উদ্দেশ্যে। তবে আজকে দিদিবাড়ির ভিডিওটা করতে পারিনি, কারণ একটু তাড়াই ছিল, কারণ দিদির শরীরটাও খারাপ ছিল, তাই ওকে একটু দেখতেও গেছিলাম, আর একটু তাড়াও ছিল বাড়ি আসার, তাই সেইভাবে ভিডিও ক্লিপ নিইনি, শুধু যাতায়াতের একটু নিয়েছি। আর দিদিবাড়ি তো তোমরা জানোই, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আমার দিদিবাড়ি। তবে এর পরের দিন যখন যাব অবশ্যই শেয়ার করব। দেখো, বাড়ি ফিরেও আসছি, আর আসার সময় ছেলে বলল, মা মাসিমণি আর তুমি যে দোকানটা থেকে কেক খেয়েছিলে সেখানে নিয়ে চলো। তো এই মিয়ামতে নিয়ে আসলাম, এটা কন্যাগরে। তো এখানে নিয়ে এসে ওকে বললাম কী খাবি, তো ও দুটো প্যাটিস নিল, আর আমার জন্য দেখো এই কেকটা নিয়েছি। তো আমি একটু বাড়ি ঢুকতে লেট হয়েছে, তাই ওরা প্যাটিসটা খেয়ে নিয়েছে বলে আমি ভিডিওটা আর করতে পারিনি, কারণ ওকে বাড়িতে রেখে আমি চলে গিয়েছিলাম একটু টাকা তুলতে দোকানের পাশে। তো আর দেখো, সন্ধ্যাবেলায় নিয়ে বসে গেছি তাল। কত তাল দেখে তোমরা অবাক হচ্ছ না, ভাবছো এত তাল কিনেছে দিদিভাই? একদমই না গো, এই তালগুলো আমাদের ঘরের পাশেই একটা তাল গাছ আছে, ওখান থেকে পড়ে আর ছেলে নিয়ে আসে। তো পাড়ার না সবাই এখান থেকে তাল নেয়। গেল বছর না তালের যে মালিক, সে তাল কাঁচা অবস্থায় বিক্রি করে দিয়েছিল যখন ওই শ্বাস বেরোয়, কিন্তু এবারে বিক্রি করেনি বলে পেল। গেলবার প্রথম হয়েছে যে আমি গোপালকে দুটো তালের বড়া কিনে দিয়েছি। তাল গেলবার পাওয়াই যাচ্ছিল না, আর গাছ থেকেও পাইনি, তো এবার আবার পেয়েছি। ছেলে তো খুব খুশি, আরে এত তাল দিয়ে কী করবো, তাই দুজনকে এখান থেকে তালও দিয়েছি, দুজনকে না সরি 3জনকে দিয়েছি। আর যে কটা ছিল আমি এখন বসেছি তালগুলো ছাড়াতে। এই তাল ছাড়ানো আমার ঠাম্মার কাছ থেকে শেখা। আমার ঠাম্মার অনেক গুণই আমি পেয়েছি, সেটা সকলেই বলে আমার বাপের বাড়িতে। তাল একটু এবারে বেশি করে গোলাচ্ছি, কারণ তাল গুলিয়ে না জাল দিয়ে বাবাকে একটু বেশি করে দিয়ে দেবো, কারণ বাবা আর ঠাকুমা না মুড়ি দিয়ে খুব ভালো খেত, তাই ঠাম্মা তো এখন আর নেই, তাই বাবা খাবে একটু তাল দিয়ে মুড়ি দিয়ে। আর মা যেহেতু নেই, তাই বড়া করারও কেউ নেই, তাই বড়া যখন আমি করব
তখন তো বাবার ভাইকে দেবই। আর যখন তালটা জাল দিচ্ছি তখন বাবাকে ফোন করে দেবো, বাবা এসে তালটা নিয়ে যাবে, মুড়ি দিয়ে খেয়ে কাজে বেরোতে পারবে। ফ্রিজ আছে তো আমার বাড়িতে, নিয়েছে, তাই আর অসুবিধা হবে না এখন আর। তো বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবা বলেছে ঠিক আছে তুই তাল গুলে জাল দিয়ে রাখিস, আমি নিয়ে আসবো। আর এই যে দেখো তাল গুলে কিন্তু আমার রেডি। যে কটা তাল গুলেছি সেটাতে দেখো একটা গাবলা ভর্তি হয়ে গেছে। তো এটা টানলে আর একটু কমে যাবে, তারপরে কিন্তু আমি অন্য সময় করে একটু বড়া করে নেবো। তালটা জাল দিয়ে রাখলে নষ্ট হবে না, তাই রোজ একবার করে কিন্তু আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখো এবার হচ্ছে দিনের শেষ। তো রাত্রেবেলা আমি আমাদের পশুদের খাবার দিয়েছি, সাথে কিন্তু আমাদের মাছদেরও খাবার দিয়েছি। কি সুন্দর দেখো খাচ্ছে। আর একটা মজার জিনিস দেখবে ছিল, এই দেখো আমাদের পাখিটা কি সুন্দর খাচ্ছে। আর ছোট্ট পুচকুটাও কিন্তু বড় হয়ে গেছে, নিজে খাওয়া শিখে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটু সুন্দর করে কমেন্ট করো, আর সাথে সর্বপ্রথম লাইক করো। তোমরা কেউ লাইক করো না, কমেন্ট থাকে কিন্তু লাইক থাকে না। যাই হোক, পরে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, টাটা।